দীপা আর তন্নি হাসাহাসি করে কলিং বেল টিপ দিয়ে আলামিন রাগের লোক নিয়ে তাকায়। এদিকে দীপা তন্নির হাত ধরে টানছে, আর তন্নি দীপার হাত। ভয়ে ভয়ে দুজনেই ভেতরে ঢোকে। এক দৌড়ে তন্নির রুমে। তন্নি দীপাকে বলে, এটা কি হলো দীপা? ভাইয়া বাসায় আসা মাত্র ওভাবে তাকালো কেন? কি জানি, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাগ্যিস পালিয়ে আসতে পারলাম। তুই বস, আমি চেঞ্জ করে আসি। যা টাইট দিলি রাস্তায় বখাটেগুলোকে। প্ল্যানটা কেমন ছিল? মাইন্ড ব্লোয়িং, অসাধারণ অভিনয় ছিল তোদের। আরেকটু হলেই কেস খেয়ে যেতে দুটোই। কিভাবে জানলে তুমি? আলামিন তন্নির দিকে রাগের চোখ নিয়ে তাকায়। তন্নি ভয়ে চুপ করে থাকে। দীপার পাশে বসে আছে। তন্নি, আমি তো জানতাম না তোর বাবা পুলিশ অফিসার। কবে থেকে রে? আঙ্কেল যে পুলিশের জব করে আমার তো জানাই ছিল না। নতুন জয়েন করলো নাকি? বাজে বকো না তো। আমার বাবা কেন পুলিশ হবে? আমার বাবার কি টাকার অভাব যে অন্যের গোলামি করবে? তোর মাঝে কেমন যেন অহংকারী ভাব, একটু নর্মালি কথা বল। আর একটা কথা, এরপর থেকে কোথাও ঘুরতে যেতে হলে আমাকে আগে থেকে জানিয়ে রেখো, আমি তোমাদের সাথে যাব। কেন তুমি যাবে না কেন? আমি যাব তোমাদের সেফটির জন্য। রাস্তায় মেয়ে দেখলেই বখাটের পিছু নেয়। আর তুই একটু বেশি বুদ্ধিমতী, তাই তো আজ বাবা পুলিশ এটা বলে বেঁচে ফিরলি। কাল কি বলে ফিরবি? বখাটেরা যে তোর কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? আমার প্ল্যান অনুযায়ী বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ, তোর প্ল্যান সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আর দীপা তোকে থ্যাঙ্কস। সময় মতো কলটা না দিলে আমি বখাটেগুলোর কোনো কথাই শুনতে পেতাম না। দীপা! আলামিন তন্নির মুখে হাত চেপে ধরে। তন্নি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আলামিনের হাতের উপর নখ দিয়ে খামচি দিতেই আলামিন হাত ছেড়ে দেয়। এই কিভাবে খামচি দেয়? আমার মুখ চেপে ধরলে কেন? ওইভাবে চিৎকার করলি কেন? আমি তো দীপাকে ডাকলাম। আমি তোর থেকে 100 হাত দূরে না বোন, যে ওইভাবে ডাক দিবি? এত জোরে ডাকার কি আছে? না, আসলে ও তোমাকে ফোন কখন দিল? তন্নি, তুই যখন তোর বাবাকে কল দেওয়ার কথা বললি তখন ওদের দেখিয়ে আলামিন ভাইয়ের নাম্বারে চাপ দিই, আর অমনি কল চলে আসে। আমার খেয়াল ছিল না। আজ তোর জন্যই ভাইয়া আমাকে ধমকাচ্ছে, দেখ। কখন ধমকাইছে? ওই যে তখন রাগ দেখালে, সেটা বুঝি কিছু না। তবে রে আজ তোকে। আলামিন হাত তুলে তন্নিকে ধরতে যাবে তার আগে দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ভেতর থেকেই দীপাকে বলছে, দীপা তুই এবার যা, আমি পরে তোর সাথে দেখা করব। আচ্ছা। দীপা তন্নির রুম থেকে বেরিয়ে আলামিনের মায়ের সাথে কথা বলে চলে যেতে পা বাড়ায়। আলামিন আবার দীপাকে ডাক দেয়, একটু দাঁড়া। হ্যাঁ বলো ভাইয়া। এরপর থেকে আর এভাবে বের হবি না। কেন ভাইয়া? অনেক বিপদ হতে পারতো আজকে। বুদ্ধির জোরে বেঁচে গেছিস, প্লিজ আর যেন এমনটা না হয়। দেখ, কোথাও যাওয়ার দরকার হলে আমাকে বলতে পারিস, আমি সময় বের করে নেব। তুমি তো সারাক্ষণ বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকো, তোমাকে বিরক্ত করা কি ঠিক হবে বলো? আমি বন্ধুদের সাথে থাকি তার মানে এটা না যে আমি তোদেরকে কোথাও নিয়ে গেলে বিরক্ত হব। বাহ, কত সুন্দর কথা না? তা ভাইয়া, এতদিন তুমি তো নিজে থেকে আমাকে কোথাও নিয়ে যাওনি, আজ হঠাৎ এইভাবে বলছো? কোনো মতলব আছে নাকি? কিসের মতলব থাকবে? তুমি প্রেমে পড়োনি তো? দীপা, মার খাবি কিন্তু। আমি বুঝে গেছি, তুমি শেষমেশ কাদাতে ঝাঁপ দিতে নামবে। এক ছুটে পালিয়ে গেল দীপা কথাটা বলে। আলামিন পেছন থেকে অনেক ডাকে, কিন্তু দীপাকে আর পায় না। তন্নি ড্রেস চেঞ্জ করে ছাদে গেল। সন্ধেবেলা গোধূলি লগ্নটা দেখতে অসাধারণ লাগে। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন চারদিকটা নীলিমায় ছেয়ে যায়, আর পাখিদের নীড়ে ফেরার দৃশ্যটা অনেক সুন্দর। এসব দৃশ্য দেখতে তন্নি খুব পছন্দ করে, তাই ছাদে বসে বসে কফি খাচ্ছে আর এক মনে আকাশটা দেখছে। আলামিন এসে তন্নির পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে কোনো লক্ষ্য নেই। প্রায় 10 মিনিটেরও বেশি সময় নিয়ে আলামিন তন্নিকে খেয়াল করছে। তন্নির খোলা চুলগুলো উড়ছে, আর এক হাতে চুলটা যত্ন করে কানে গুঁজে দিচ্ছে। মনোযোগ দিয়ে প্রকৃতির মাঝে মাতিয়ে নিচ্ছে, আর আলামিন মন ভরে দেখছে। আলামিন মনে মনে ভাবছে, সারা বাংলাদেশ রেখে শেষমেশ আমি এখানে আটকে গেলাম কেন? ওর মুখটা এত মায়াবে কেন? আমি তো অনেক মেয়েকে দেখলাম, কই তাদের মধ্যে কারো মধ্যে এভাবে তো হারিয়ে যায়নি। তাহলে আজ তন্নিকে দেখে এমন কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে আমার জন্ম শুধু ওকে পাবো বলে,
সত্যি কি তাই নাকি নাকি এসব অ্যাট্রাকশন? আচ্ছা, অ্যাট্রাকশন যদি হবে তাহলে ওকে প্রথম দেখেই কেন এইভাবে তাকিয়েছিলাম? কেন ওর হাসিটার মাঝে হারিয়ে গিয়েছিলাম? জানি না আমি এসব কি ভাবছি, এসব ভাবা ঠিক নাকি ভুল। ও আমার থেকে প্রায় 4 বছরের ছোট। আর কি না ওকে নিয়ে এসব এটা হওয়ার না। আলামিন নিজেই নিজের মাথায় টোকা দেয়। আজানের ধ্বনি কানে আসতেই হুঁশ ফিরে আলামিনের। একটু হেসে নেমে যাবে কি ভেবে যেন আবার তন্নির কাছে যায়। সামনে গিয়ে জিজ্ঞেস করে, কফি খাওয়া শেষ হলে এবার নিচে আয়, সন্ধ্যা হয়ে গেছে, পরে কাকপক্ষীর নজর লেগে যাবে। তন্নি অবাক হয় কথা শুনে, আবার একটু লজ্জাও পায়। কাকপক্ষী নজর দিলে দিক, তাতে কি? তাতে কি মানে? আমি চাই না এই চাঁদমুখে গ্রহণ লাগুক। মানে? সব কিছুতেই এত মানে জিজ্ঞেস করিস কেন? কবার জানতে চাইলাম, তুমি নিজেই তো বললে গ্রহণ যেন না লাগে। কিন্তু সেটা কেন তা তো বললে না। ওই চাঁদমুখে নজর লাগলে অন্য কেউ কেড়ে নেবে, তাই বলছি রুমে আয়, এখানে আয় না, কেমন? এই ভাইয়া শোনো না, আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। এত বুঝে কাজ নাই, ঘরে গিয়ে বসে থাক যা। তন্নির মাথায় টোকা দিয়ে আলামিন নিচে চলে গেল। তন্নি বিড়বিড় করছে, এটা কি হলো? আচ্ছা, ওই কথাগুলোর মানে কি? আচ্ছা, লোকে বলে যখন কোনো সুন্দর কিছু মানুষ দেখে তখন নাকি নজর লাগে। মা তো নজর ফোঁটা দিত কপালের এক পাশে, যেন নজর না লাগে। আইডিয়া। তন্নি খুশিতে চিল্লিয়ে ওঠে, আবার থেমে যায়। এই বোর সন্ধেবেলা নাচানাচি করলে লোকে পাগল বলবে, তাই গুটি গুটি পায়ে নিচে নেমে এলো। খাবার টেবিলে সবাই যখন খেতে বসেছে তখন আলামিন বারবার আর চোখে তন্নির দিকে তাকাচ্ছে। তাকাতে তাকাতে একটা সময় খেয়াল করলো তন্নির কপালের পাশে কাজল দিয়ে একটা টিপ আঁকা। ফিক করে হেসে ওঠে। আলামিনের হাসি দেখে সবাই ওকে জিজ্ঞেস করছে। হাসছিস যে? আলামিন ওর বাবার দিকে তাকিয়ে তন্নিকে ইশারা করে বলে, বাবা, তন্নির দিকে তাকাও। আলামিনের বাবা মা, তন্নির বাবা মা সবাই তন্নির দিকে তাকিয়ে একসাথে হাসা শুরু করেন। এবার তন্নি মাথা উঁচু করে সবার দিকে তাকায়। সবাই কেমন অদ্ভুতভাবে হাসে, যেন একটা আফ্রিকার গন্ডারকে দেখছে। আরে এটা কি হচ্ছে? তন্নি বুঝে উঠতে পারে না, তাই নিজের মাকে জিজ্ঞেস করে, হাসছো কেন? তুই কি এখনো ছোট? কেন? আমি আবার কি করলাম? এইভাবে কপালের একপাশে নজর ফোটাতেও বাঁচাতে দেয় শোনা। তুই কেন এটা কপালে দিলি? ও মা, তুমি বুঝলে না? না, কেন? আরে বাবা, ভাইয়াই তো আজ সন্ধেবেলা বললো। আলামি যখন বুঝতে পারলো তন্নি এখনই সব বলে দেবে, তাই তন্নিকে থামিয়ে দিতে তন্নির পাটা চেপে ধরে। তন্নি কিছু বলতে গিয়েও থেমে যায়। নিজের দিকে তাকিয়ে বুঝতে পারে আলামিন নিজের পা দিয়ে পাটা চেপে ধরেছে। আলামিনের দিকে তাকায়, আলামিন ইশারায় না বলে। তন্নি বুঝে উঠতে পারে না। একটু আগেই তো বললো গ্রহণ লাগবে, এখন আবার না করছো কেন? আমার পা, উফ, দেখাচ্ছি মজা। মা ভাইয়া বলে যে আমার নাকি চাঁদ মুখ, আর আমি যদি সন্ধেবেলা ছাদে থাকি তাহলে নাকি গ্রহণ লেগে যাবে। তার জন্যই তো আমি নজর ফোঁটা দিলাম। নজরও লাগবে না আর গ্রহণ তো লাগার প্রশ্নই ওঠে না। তন্নি কথাটা বলে আলামিনের দিকে তাকায়। আলামিন রাগের লোক নিয়ে তন্নির দিকে তাকাচ্ছে। আলামিনের মা কিছু একটা বুঝতে পেরে তন্নিকে বলে, আলামিন তো ঠিকই বলেছে টনি, ফর্সা মেয়েদের পিছনে সবসময় বাজে নজর পড়ে। আর সন্ধ্যাবেলা তো ঘরের বাইরে থাকার কোনো মানে হয় না, আশেপাশে গাছপালা পশু পাখি সবার নজর লেগে যায়, তাই এটা বলেছে। ও, তাহলে তো আমিও ঠিক করেছি। এই নজর ফোঁটা দিয়ে বাইরে গেলে কারো নজর লাগে না, এমনকি আলামিন ভাইয়ারও না। কি বললি পেছি? আমি নজর দেই? তা নয় তো কি। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ও মামি, তোমার ছেলে আমায় থাপ্পড় মারবে বলছে। আলামিন, আর একটাও কথা না, চুপচাপ খাওয়া শেষ করে ঘুমাও। তুমি শুধু আমাকে বকা দিতে জানো। আলামিন, কথা না বাড়িয়ে খেয়ে নে। আলামিন মাথা নিচু করে খাওয়া মুখে তোলে। তন্নি আলামিনের দিকে আর চোখে তাকায় আর হাসে। ডিনার শেষ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। আলামিন সারা রাত তন্নির দুষ্টুমি মাখা মুখটা কল্পনা করছে আর আনমনে হাসে। ভোরবেলা তন্নি ঘুম ভাঙার সাথে সাথেই বিছানা ছেড়ে উঠে জানালার কাঁচটা খুলে বাইরের দিকে তাকায়। খুব সুন্দর রোদ আর ঝলমলে একটা সকাল, যেন এক স্নিগ্ধতা ছুঁয়ে যায় মন প্রাণ। বড় করে একটা নিঃশ্বাস নেয়, তারপর ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে বড়সড় ধাক্কা।
আজ আলামিন সবার আগে নাস্তার টেবিলে। যে ছেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে, সে আজ সকাল সকাল নাস্তার টেবিলে হাজির। তন্নি মুচকি হেসে আলামিনের পাশের চেয়ারে বসে। অন্য পাঁচটা চেয়ারে আলামিনের বাবা মা আর তন্নির বাবা মা। তন্নি বাধ্য হয়ে আবার আলামিনের পাশে বসে। তন্নি স্যান্ডউইচটা মুখে দিতেই আলামিন কথা বলা শুরু করে। আলামিনের কথা শুনে সবাই টাসকি খায়। এর আগে কখনো আলামিন এত কিছু ভাবেনি বা বলেনি। এই প্রথম বন্ধুবান্ধব ফেলে নিজের পরিবারকে একটু সময় দিচ্ছে। মা, আমি বলছি কি, এখন থেকে তন্নি কোথাও ঘুরতে গেলে আমি ওর সাথে যাব। কি? তুই ঠিক আছিস তো বাবা? মা, এটা মজা করে বলছি না, আই এম সিরিয়াস। হঠাৎ? ভাই পেঁচি, যেখানে সেখানে গন্ডগোল পাকিয়ে আসে, যদি কোনো ঝামেলা জড়িয়ে যায়। এই কথা। ঠিক আছে, যাবি, সমস্যা নেই তো। এতদিনের আমাদের ছেলেটার মাথায় অল্প হলেও বুদ্ধি হয়েছে। বাবা, কি শুরু করলে? তুমি কেন যাবে? আমরা একাই তো যেতে পারি, ঘুরতে পারি, এনজয়, মাস্তি, মজা সব করতে পারি। তোমার যাওয়ার কোনো দরকার নেই। আলামিন তন্নির দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। তন্নি ভয়ে ঢুক গিলে আর মনে মনে সেদিনের কথাটা ভাবে, রাস্তায় কিভাবে ঝামেলায় পড়েছিল। এখন যদি সব বলে দেয় তাহলে আরেকটা ঝামেলা বাঁধবে। সবাই এখন দীপা আর তন্নিকে একা ছেড়ে দিতে সাহস পাচ্ছে। যদি জানতে পারে সেদিন বকাটেগুলো কি করেছিল, তাহলে আর বাসা থেকে বের হতে দেবে না। তখনই মনে পড়ে যায় দীপা বলেছিল কাল একটা সারপ্রাইজ আছে। এখন যদি ভাইয়া মুখ খুলে তাহলে আজকে আর বের হতে পারবে না। কি করি? তন্নির এমন অবস্থা দেখে আলামিনের ভীষণ লজ্জা লাগছে। এমনভাবে মেয়েটাকে ভয় দেখালে ওর যে কি অবস্থা হয়। তন্নির দিকে তাকাচ্ছে আর হাসছে। রাখলেও তন্নিকে সুন্দর লাগে। আলামিন মনে মনে বলে, এই মেয়েটাকে যেভাবে দেখি সেভাবেই ভালো লাগে। এত কেন মায়া ওর মুখে? ওর হাসিতে মনে হয় সূর্য হাসে, আর কাঁদলে বৃষ্টি ঝরে। রাগলে মনে হয় পৃথিবীর সমস্ত বেদনা ঘিরে রেখেছে। ইস, কি অদ্ভুত ওর প্রতিটা কাজ! যত দেখি ততই প্রেমে পড়তে ইচ্ছে করে। আলামিন নিজে নিজে কথাটা বলে আবার ভাবে, ছি, এসব কি ভাবছি? আমি কি ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি? খুদ আলামিন, খুদ। এত ভাবিস না, মাথা ঠান্ডা রাখ আর বুঝতে থাক কি হয়। কোনটা ভালোবাসা আর কোনটা আকর্ষণ আগে বুঝতে হবে, নয়তো দুটোর মাঝে মারপ্যাচ লেগে যাবে। এমনিতেই তন্নি যা কাণ্ড করে। তন্নি, কি রে, এতক্ষণ ধরে কি ভাবছিস? কিছু না মামি। তাহলে নাস্তা করছিস না কেন? আজ দীপা বললো একটা সারপ্রাইজ দিবে, আমি কি ওর সাথে যেতে পারি? এতে অনুমতি নেওয়ার কি আছে? বলছি কি, ভাইয়া যদি যেতে চায় তাহলে যেতে পারে, আমার কোনো অসুবিধা হবে না। ও, এই ব্যাপার। আলামিন, তুই কি যাবি ওদের সাথে? আমি তো আগেই বলেছি, এখন আর কি বলবো। তোমার আল্লাদি তন্নি যদি আমাকে সাথে নেয় তাহলে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, দীপা আসুক, একসাথে যাবে তিনজনে, কেমন? তন্নি, এত ভাবিস না। আলামিন যদি তোর সাথে যায় তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে আলামিন তোর কোনো ক্ষতি হতে দিবে না। কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না বাবা। কি বলতে চাইছিস? এটাই যে বাবা তোমাকে একটু বেশি ভরসা করে ফেলেছে। আমার মনে হয় না তুমি এত ভরসা অর্জন করার যোগ্যতা রাখো। হোয়াট? আমি কি এতটাই খারাপ? আমি সেটা বোঝাতে চাইনি। তাহলে তোর কথার মানে কি? মানে এটাই যে তোমার মতো একটা কেয়ারলেস ছেলে এত দায়িত্ব পালন করতে পারবে না, তাও আবার মেয়েদের প্রোটেক্ট করার ব্যাপারে, যে কিনা কখনো নিজেকেই ভালোভাবে গোছাতে পারলো না, সে সামলাবে দুটো মেয়েকে। এটা হাস্যকর লাগছে না কেমন? জাস্ট শাট আপ তন্নি। আমাকে ধমকাও, প্রবলেম নাই, কিন্তু মামিকে কষ্ট দিচ্ছ কেন? তন্নি, এনাফ, অনেক বলেছিস ওকে। কাকে কি বুঝবি তুই? ও যদি তোর কথা বুঝতে পারতো তাহলে অনেক আগেই আমার কথা শুনতো। এভাবে বাবা মাকে দিন দিন কষ্ট করতে দেখতে পারতো না। ওর তো হিতাহিত জ্ঞানটুকু নেই। যদি ওর বাবার কষ্টটা বুঝতো তাহলে আমার মনটা একটু হলেও শান্তি পেত। মা, তুমি এসব কি শুরু করলে? আমি কি এমন করেছি যার জন্য তোমরা সবাই আমাকে এভাবে ঝাড়ি দিচ্ছ? আলামিন, তুই এত কিছু ভাবিস না। জানিস তো, তোর মা রেগে গেলে যা না হয় তাই বলে ফেলে। তাই বলে আমাকে এভাবে বলবা? দেখ আলামিন, তোর বাবা মা দুজনই তোর ভালো চায়, তাই তোকে এত বোঝায়, কিন্তু তুই তাদের কথা না শুনে তাদের কষ্টটা বাড়িয়ে দিচ্ছিস। এটা কি ঠিক বল? আমি তো এটাই বুঝতে পারছি না আমার ভুলটা কি। তুই এখন আর সেই ছোট্টটি নোস। একটু সময় নিয়ে ভাব।
দেখবি নিজেই সব বুঝে যাবি। আর যখন তুই বুঝতে পারবি তখন দায়িত্ব তুই নিজেই নিতে পারবি। আর এটাও বুঝতে পারবি তোর কখন কি করতে হবে। বোঝাতে পারলাম তো আমি? হ্যাঁ বুঝছি। এই তো গুড বয়। কে বলেছে তুমি গুড বয় নও? তুমি কত ভালো ছেলে, তাই না গো মা? হ্যাঁ, আমার আলামিন ভালো না তো খারাপ হবে নাকি? মা আর খাবো না। তন্নির মা আলামিনকে শান্ত করার চেষ্টা করেন। আলামিন চেয়ার থেকে উঠে রুমে চলে যায়। একটু পর দীপাও আসে। দীপা তন্নিকে বলে সুন্দর একটা শাড়ি পরে নিতে। তন্নি কেমন রাগী চোখ নিয়ে দীপার দিকে তাকায়। দীপা ভয় পেলেও বারবার বলতে থাকে, এই তন্নি, শাড়ি পর না প্লিজ। আমি শাড়ি পরতে পারি না দীপা। আমার সোনা দোস্ত, প্লিজ পরে নে, শুধু আজকের জন্য। তো আজ কি আছে দীপা শাড়িকে